তো যেভাবে করার দরকার সেভাবেই করলাম। মনে করেন আমি শুয়ে আছি কারাওয়ে থেকে কিছু স্টাইলে, পরে আবার এক ঠ্যাং কাঁধে উঠাই দিছি পরে আবার উপর হয়ে করলাম। তো আসলে ভালোই লাগে, খারাপ না। আমার বিবাহিত জীবন 5 বছর চলে। 5 বছরের মধ্যে আমি আমার স্বামীর সঙ্গে 1 বছর থেকেছি, বাকি 4 বছর আমার স্বামী বিদেশে কাটিয়েছে, মানে প্রবাসে। আমার বিয়ের যখন 1 বছর পার হয় তখন আমার স্বামী প্রবাসে যায়। আমাদের পরিবারে একটু সমস্যা ছিল, টাকা পয়সার যায় ঝামেলা। এরপরেও অনেক টাকা ঋণ হয়ে গেছিল, সেই জন্যেই আমার স্বামী বিদেশ চলে যায়। বিয়ের যখন 1 বছর কাটিয়েছি তখন আল্লাহর রহমতে এমন এক ফ্যামিলিতে বউ হয়ে এসেছি, এমন এক ফ্যামিলিতে যাকে স্বামী হিসাবে পেয়েছি। আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আমি চাই কোনো জনমে যদি আল্লাহ তাআলা আমাকে পাঠায়, সব জন্মেই যেন আমি ওই আমার স্বামীকে পাশে পাই। আমার স্বামী যেন বাকি জীবনের সঙ্গী হয়ে থাকে, যত জনমই আসুক না কেন, যত জনমই হোক না কেন, তাকেই আমি চাই। ভাগ্য করে হয়তো এমন জামাই পেয়েছিলাম। জানি না কি এমন পুণ্য করেছিলাম, কি এমন ভালো কাজ করেছিলাম, যার কারণে এরকম একটা স্বামী পেয়েছি। তো যাই হোক, আমাদের এইভাবেই দিন যাচ্ছিল। দুঃখ হোক সুখী হোক বাড়ির সবাই মিলে ভালোই দিন যাচ্ছিল। তো 1 বছর পর জায়গা জমি নিয়ে একটু গন্ডগোল হলো, তখন টাকা পয়সার সমস্যা হলো। অনেক টাকা ঋণ করার কারণে স্বামী প্রবাসে গেল। প্রবাসে 4টা বছর কাটানোর পর 4 বছরই প্রতিদিন আমার সঙ্গে খুব কথা বলতো, কিন্তু সে হয়তো আমার কাছে নেই। আমার মনে হতো যে সে আমার চারপাশে আছে, ছায়া হয়ে সে আমার চারপাশে ঘুরতেছে, ছায়া হয়ে আমাকে ভালোবাসতেছে, আদর করতেছে, প্রতিনিয়ত আমার খেয়াল রাখতেছে। এত পরিমাণের ভালোবাসা হয়তো আমার বাবা মার কাছেও পাইনি, কিন্তু বাবা মার ভালোবাসার কাছে অন্য কারো ভালোবাসা তুলনা হয় না। সেটা আমরা সবাই জানি, জানার পরেও বলবো। এত ভালোবাসার পরেও জীবনে দুঃখ নেমে এলো, জীবনে এরকম কালবৈশাখীর ঝড় নেমে এলো। কিন্তু কেন আমরা যাকে এত আপন ভাবি, যতই পর হোক না কেন, তারা কেন আমাদেরকে আপন ভাবতে পারে না, আপন ভাবতে চায় না? আমরা পরের বাড়ির মেয়েরা বিয়ে করে সবাইকে ছেড়ে, কুল আত্মীয় স্বজন ছেড়ে অন্যের ঘরে চলে আসি। অন্যের ঘরের বাবা মা আমাদের বাবা মা হয়। আমরা যদি তাদেরকে আপন ভেবে নিতে পারি, আপন ভাবতে পারি, তাহলে কেন তারা আমাদেরকে আপন ভাবতে পারে না? অন্যের বাড়ির মেয়ে দেখে আজকে যদি আমি তাদের বাড়ির মেয়ে হতাম, তাহলে তারা কি আমাকে পর ভাবতো? ভাবতো না। যাই হোক, আমার স্বামীর যখন 4 বছর হয়, 5 বছর মেরে গেছিল, পরে তার আরও কথা ছিল। বাকি 4 বছর থেকে যখন 1 বছর বাকি রেখে, তো 1 বছর পরে আসবে কিনা জানি না, অফিস থেকে নাকি তাকে ছুটি দিচ্ছে না। এমনকি সে দেশের বাহিরে যাওয়ার পরে একবারও ছুটিতে আসেনি। খুব খারাপ লাগতো যে মানুষের স্বামী যারা দূর প্রবাসে আছে তারা 2-3 বছর পর পর ছুটিতে আসতো, কিন্তু আসতো না। আমার স্বামী যদি ছুটি পেত, সে অন্য জায়গায় কাজ করতো, ইনকাম করতো। সে বলতো কষ্ট করতেছি একবারই করি। দেশে যাওয়ার পর যেন বিদেশের মাটিতে পা না রাখতে হয়। বিদেশের মাটির কষ্টের মতো আর কষ্ট আর নেই, কিন্তু এগুলা নিয়েই দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু ভালোই যাচ্ছিল, এত ভালোভাবেই চলাফেরা করে একটা মানুষের মনে কিভাবে এরকম ধারণা হতে পারে? কেমন করে একটা মানুষের মধ্যে এগুলো আইডিয়া আসতে পারে? আমাকে নিয়ে আমার শরীরটাকে কোন নজর পড়েছে, তো আমার জীবনটা নিয়ে চিনিমিনি খেললো। আমি এমন কি করছিলাম তার কাছে যে আমার শরীরটা নিয়ে চিনিমিনি খেললো? আমার শ্বশুর প্রতিনিয়ত কথায় কথায় এমন এমন কথা বলতো যাতে আমার খুবই খারাপ লাগতো। তো সে তো আমার শ্বশুর, সে তো আমার বন্ধু না, সে তো আমার কোনো বিয়েই লাগে না। যেমন শয়তানি করতো বলার মতো না। তো আমার শয়তানিগুলো খুব খারাপ লাগতো, বাজে বাজে কথা দিয়ে শয়তানি করতো। শ্বশুর বৌমাকে এভাবে বাজে বাজে কথা দিয়ে শয়তানি কিভাবে করে? তো যাই হোক, এমন করতে করতে সে বলতো তার ঘরে ঘুমাইতে তার নাকি ভয় লাগে, মাঝে মাঝে অনেক খারাপ লাগে আমার শাশুড়ি নেই। তো এত কিছু করার পরে শ্বশুরের ঘরে যাইতাম, আমার শ্বশুরকে হাত পা টিপে দিতাম। তো তারপর এমন করতে করতে হঠাৎ একদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছি। সেই দিন আমার শ্বশুর আমার ঘরে আতঙ্কাতে আসে। তো জানি না আমি সেদিন এত মন ভোলা হয়ে পড়েছিলাম, এতটাই অসুস্থ ছিলাম, এতটাই খারাপ লাগতেছিল যে ভুল করে দরজা লাগাতেও পারিনি। কোনো মতে দরজাটা চাপিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ছি। চিৎকারিতে লক করা ছিল না। তো অনেক রাত হয়, প্রায় রাতের 12টা 1টা হবে। এত রাতে দেখি আমার শ্বশুর আমার ঘরে এসে পাশে বসছে, আমার পেটের মধ্যে হাত দিচ্ছে, আর কেমন জানি আমার শ্বশুরই লাগতেছে। তো আমি ঘুমের তালে, ক্লান্ত শরীর, ঘুমের তালে বুঝতে পারতেছি না আমার শরীরেও কিছু একটা চলাচল করতেছে। এমনভাবে হাত দিয়ে শুশুরে দিচ্ছে যে আমি কিছুই বুঝতে পারতাছি না। বেশ কিছুক্ষণ চোখ বুজে অনুভূতি করতে থাকলাম আসলে ওটা কি। পরবর্তীতে দেখলাম যে না, সিরিয়াসলি কেউ একটা শরীরের মধ্যে হাত দিচ্ছে। তখন চোখ খুলে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার শ্বশুর তার হাত দিয়ে আমার শরীরে শুশুরি দিতেছে। তখন আমি তা দেখা মাত্রই ভয় পেয়ে উঠে বসলাম।
তখন আমি বললাম আপনি? তখন বলে হ্যাঁ আমি। পরে বললাম আপনি এত রাইতে আমার ঘরে এই অবস্থায়? পরে বলে আমার ভালো লাগতেছে না, কীরকম লাগতেছে আমার, কিছু একটা চাই, তো সেটা পাচ্ছি না। তো আমি বললাম কি চাই বলেন, আমি এনে দিচ্ছি, তবুও আপনি এত রাতে আমার ঘরে আসবেন না। পরে বলতেছে আমি যেটা চাই সেটা এনে দিবা? তো আমি বললাম হ্যাঁ এনে দিব, কি চাই আপনার? তখন বলতেছে আমি কিছু শারীরিক সুখ চাই, আমি সুখী হতে চাই। তুমি তো জানোই তোমার শাশুড়ি মারা গেছে, বেশ কয়েক মাস হয়ে গেল। তোমার শাশুড়ি মরার পর একাকিত্ব, একলা বাড়িতে, একাভাবে আমি এক রুমে তুমি আরেক রুমে, কীরকম একটা বিষয়টা দেখা যাচ্ছে না? দেখো আমার ছেলে হয়তো দেশে নেই, বা আমার ছেলে হয়তো আসবে 1 বছর পর। তোমার যে চাওয়া পাওয়াটা, তোমার যে চাহিদাটা এরকম হয়ে আছে, তো তুমি তো এটা কাউকে বলতে পারতেছো না, কাউকে বোঝাতেও পারতেছো না। তো আমি তো জানি, আমি তো বুঝি, আমিও তো একা একা থাকি, তাই তোমার সম্পূর্ণ কষ্টটা আমি বুঝি, অনুভব করি। তখন আমি বললাম আপনি এগুলো কি বলতেছেন? আমার কোনো চাওয়া পাওয়া নেই, আর আমি কোনো কিছু চাই না, আপনি আপনার রুমে যান। একথা বলার পর অনেক রাগারাগি করে, এরকম প্রায় 2 দিন দেখছি। দেখার পর যে আমি ওনার ছেলেকে জানানোর কথা বলি, তখন আমাকে ব্ল্যাকমেল করার পর বলে যে আমি যদি এগুলো বলতে চাই, কারোর বিষয়ে খারাপ কিছু করতে চাই, তাহলে সে আমার নামে মিথ্যা অপবাদ দিবে, লোকজন ধরে ঢুকিয়ে দিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিবে। তখন বলে যে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, আমার বাবা মাকে মুখ দেখানো সুযোগ দিবে না। এরকম বলার পর আমি ভয় পাই। আস্তে আস্তে এক পর্যায়ে সে আমাকে এত পরিমাণে ব্ল্যাকমেল শুরু করে, আমি যখন ঘরের মধ্যে কাপড় চোপড় চেঞ্জ করি, তখন সে আড়াল থেকে ছবি তুলে রাখে, এগুলা দিয়ে আমারে ব্ল্যাকমেল করতে থাকে। ব্ল্যাকমেল করতে করতে এক পর্যায়ে সে আমার শরীরটা নিয়েই খেলে। সে একবার যখন নিতে পারে সে বারবার যায়, আমি দিতে চাই না, কিন্তু ওই যে পরিস্থিতির শিকার, সে আমার আড়াল থেকে ছবি তুলে রাখছে। কিভাবে আমি কাপড় চোপড় চেঞ্জ করি এগুলা তো নেট এমডি ছেড়ে দিবে। তো এগুলার ভয়ে এক পর্যায়ে অত্যাচারগুলো সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি। আর হঠাৎ করে আমার স্বামী আমাদের কাউকে কিছু না জানিয়ে দেশে চলে আসার পরে এই জিনিসটা হাতে নাতে ধরে বা দেখে, কিন্তু সে অস্বীকার করলে কি হবে? তার ফোনে যে ছবিগুলা তুলেছিল, সেই ছবিগুলা আমার স্বামী দেখে। তখন বলেছি বাবা তুমি এসব কাজ করতে পারো? আমি না তোমার ছেলে, তুমি তোমার ছেলের বোমাকে এই কাজ করতে পারলে কিভাবে? আমার শ্বশুর হয়তো বয়স্ক ছিল, কিন্তু উনার উত্তেজনাটা অনেকটাই ছিল, ওনার চাহিদাটা। উনি যখন আমার কাছে থাকতো, আমার কাছে আসতো, আমার সাথে যখন ফিজিক্যালি ওই জিনিসটা করতো, তখন উত্তেজনাটা এত পরিমাণ বাড়তো, আমি নিজেই ক্লান্ত হয়ে পড়তাম। আমার এত কষ্ট হতো। বয়স হলে কি হবে? বয়সের সঙ্গে সঙ্গে এই জিনিসটা শক্তি কমে যেত, দুর্বল হয়ে যেত। কিন্তু বয়স্ক লোকেদের উত্তেজনা বেশি থাকে, আরও বেশি বাড়ে। কিন্তু পরবর্তীতে আমার উপরেই দোষ চাপানো শুরু করে দেয়। দোষটা পড়া শুরু করলে আমার স্বামী তখন সমস্ত প্রমাণ জোগাড় করার পর আমার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দেয়। আমার শ্বশুরকে বাড়ি থেকে বের করার আগে বলে, আজকে যদি তুমি আমার আপন বাবা হতা, তাহলে তুমি কখনোই আপন ছেলের বউয়ের সাথে এগুলা করতে পারতা না। আজকে যদি তোমার রক্ত আমার শরীরে বইতো, কখনোই তুমি তোমার ছেলের বউয়ের সাথে এরকম নোংরামি করতে পারতা না। তোমাকে আমার বউ কখনো সৎ শ্বশুর ভেবে কখনো দেখেনি, আপন বাবার চোখে দেখেছে, আপন শ্বশুরের চেয়েও বেশি ভালোবেসেছে, তথা নিজের বাবার চেয়েও বেশি ভালোবেসেছে। তুমি কি না কখনো তাকে ছেলের বউ হিসাবেই মানতে পারোনি? তুমি তো কখনো আমাকেই আপন ছেলে হিসাবেই মানতে পারত না, সবসময় তো পরিচয় দিতে যে আমি তোমার সৎ ছেলে। তো আজকে তুমি প্রমাণ করলে যে পর পরই থাকে, পর কখনো আপন হয় না। তো এরকম একটা কথাই বলবো যে এরকম কখনো করবেন না। সৎ ছেলের বউ দেখে তার সঙ্গে এরকম নষ্টামি করবেন, এরকম খারাপ নজরে দেখবেন না। তাকে ছেলের বউ হিসাবে সম্মান করবেন, পারলে মেয়ের মতো সম্মান করবেন। আমার শ্বশুরে দরজা আটকে বলতেছে, বউ তুমি এদিকে আসো। তো তখন আমি গেলাম, তো আমার হাতটা ধরলো, ধরে বলতেছে যে তুমি না জীবনে অনেক সুখী না, আজকে তোমাকে আমি সেই সুখটাই দেবো। তা আমি বলতেছি কি বলতেছেন আব্বা? তো আমার হাত ধরে টানাটানি করে আমার বিছানায় শুয়াই দিল। দেওয়ার পরে এতটা পরিমাণ লজ্জা পাইছি যে আমি মুখের বাসায় হারাই ফেলাইছি। তো কাপড় কুইলা আমাকে করলো। আমি গ্রামের বাড়িতে থাকতাম, থাকার পর আমার আব্বা মামাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমার সংসার জীবন ভালোই যাচ্ছিল। তারপর হঠাৎ করে এমন ঝড় নেমে আসলো, আমার স্বামী থাকাকালেও আমার শ্বশুর আমার সাথে অবৈধভাবে সম্পর্ক করে। তারপরেও দেখা গেছে আসলেও কি বলবো, আমার স্বামী আমাকে ওরকমভাবে সুখ দিতে পারতো না, যার কারণে আমি ওই পথটা বেছে নিয়েছি। সুখ দিতে পারতো না বলে ওই যদি আমার কাছে একবার আসতো, তো দ্বিতীয়বার আসার কোনো ক্ষমতা ওনার থাকতো না। তো আমার ওটার পরিমাণ এত বেশি ছিল যে আমার 2-3 বার না গেলে আমার হয়ই না। তো হঠাৎ করে একদিন আমার শ্বশুরের সাথে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার পরে আমার শ্বশুরে বলতেছে আসো এদিকে আসো। তো আমি বললাম
যে হ্যাঁ বলেন আব্বা, কি বলবেন বলেন। তো বলে দিনকাল কেমন যাইতাছে। তো আসলে আমার মনের ভিতরে ওই জ্বালা ওই আকাঙ্ক্ষা রয়ে গেছে। তো আমি তো প্রকাশ করতে পারি নাই, যেহেতু আমার শ্বশুর আমাকে জিজ্ঞাসা করছে। পরটা আমার ক্লিয়ার হয়ে গেল না। তো আমি বললাম দিন আর কিরকম যাবে, ওরকম কোনো মতে। কই কেন, কেন জয় তোমাকে সুখ দিতে পারে না? তো তখন আমি আরো টেনশন মুক্ত হয়ে গেলাম যে আসলে কি বলবো, আপনার ছেলে তো ওরকম ভাবে পারে না, তাই আমি সংসার জীবনে সুখী না। তো আমার শ্বশুর বলতেছে আচ্ছা আমি তোমাকে সুখ দিব, তুমি কি আমার সুখ গ্রহণ করবে? তো আমি অনেক টেনশন পড়ে গেলাম। তো আমি পরে দেখলাম আসলেও আমার চাহিদাটা অন্যরকম। আমারও ইচ্ছা জাগলো যে আমি আমার চাহিদাটা ওনার কাছ থেকে নিব। ওরকম কি পারে? আমার শ্বশুর কি সত্য কথা বলতেছে নাকি যাচাই করতেছে? তো আমি এটা ভাইবা আমার শ্বশুরের প্রস্তাবে রাজি হলাম। রাজি হওয়ার পরে আমাকে ডাকলো উনি, ওনার ঘরের ভিতরে ডাকলো। তো বলতেছে সন্ধ্যার পরে দেখা করবো। আবার আমার স্বামী গেছে একটু কাজে, ঢাকাতে গেছে, 2 দিন পর আসবে। তো আমি এই সুযোগে গেলাম। যাওয়ার পরে আমার শ্বশুরের দরজা আটকায় বলতেছে যে বউ তুমি এদিকে আসো। আমি গেলাম। যাওয়ার পরে আমার হাতটা ধরে বলতেছে তুমি না বলছো যে তোমার জীবন সুখী না, আজকে তোমারে সেই সুখটাই আমি দেব। তো আমি বলতাছি আব্বু কি বলতেছেন আপনি? বলতেছে হ্যাঁ, যেটা আমার ছেলে পারে নাই সেটা আমি দেব। এই কথাই বলে আমার হাত ধরে টানাটানি করে আমাকে বিছানায় শুয়ে দিল। দেওয়ার পরে আমি তো লজ্জায় কি আর বলবো, এতটা পরিমাণ আমি লজ্জা পাইছি যে মুখের ভাষায় আমি হারিয়ে ফেলেছি যে আমি কি বলবো ওনাকে। তো আসলেও আমার বলার কিছুই ছিল না, কারণ এটার প্রতি আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তো তখন আমার যখন কাপড় খুলে করলো, দেখলাম যে না আসলেও বয়স হলেও জিনিসটা একের। যে আমাকে এরকমভাবে দিল, জিনিসটা অতটুকু ছিল, অতটুকু মোটা ছিল, পারফেক্ট হিসাবে বললেই চলে। যে সুখ স্বামী আমাকে দিতে পারে নাই সেই সুখ আমি ওনার কাছ থেকে পাই। তারপরে আমরা কাপড় পরলাম, কিন্তু এরকম কোনো লজ্জা ছিল না। আসলে লজ্জা যে কোথায় গিয়েছিল নিজেও টের পাই নাই। কাজ করার পরে আমি আতঙ্ক হয়ে গেলাম যে এটা আমি কি করলাম, আসলে ওইটা আমার করা উচিত হয় নাই। তো এখন আর বেবি আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। তো মনটা আমি খারাপ করে চলে আসলাম আমি ভিতর থেকে। রুম থেকে বের হওয়ার পরে তো ওইটা নিয়ে আমি ভাবতে থাকলাম যে এটা আমি কি করলাম, কাজটা কি ঠিক করলাম? কাজটা আমি মোটেও ঠিক করি নাই। আমার শ্বশুরে এরকম একটা কাজ করলো। তো আসলেও আমার যদি মন মানসিকতা না থাকতো, আমি যদি ওনাকে না বলতাম, দুজনের মন যদি এক না হতো, তো কখনো ওই কাজটা হতো না। তো যাই হোক, তো রাতে আমি ভাবলাম, তো এভাবে ভাবতে ভাবতে রাতটা আমার কেটে যায়। তারপর একে একে তো আমার শ্বশুরের প্রতি অন্যরকম একটা মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তো এভাবেই আমরা দিন ভালোই কাটাচ্ছি। তো আসলেও স্বামী আমার বুঝতেই পারে না যে আমি কোন গাডের পানি খাচ্ছি। তো আমার স্বামী মনে করে ওর কাছে আমি 1 সপ্তাহ গেলেও চলে, না গেলেও চলে। তো আমার স্বামী মনে করছে আমার বউ তো ভালোই। আসলেও তলে তলে যে আমি টেম্পো চালাচ্ছি, তলে তলে যে আমি টমটমও চালাচ্ছি, সেটা তো আমার স্বামী জানতো না। এভাবে প্রায় 1 বছর চলে যায় অবৈধ সম্পর্ক করে মিলামিশা করতেছি। তো এরকম করতে করতে তখন একটা ভালোই পর্যায়ে চলে গেলাম। তো কীরকম ভালোই পর্যায়ে চলে গেলাম, তো আমার শ্বশুরের দরজা আটকায় আমাকে বলতেছে তো যে সুখটা আমার স্বামী দিতে পারে নাই, আমাকে সন্তানের মা বানাতেও পারে নাই, তো সেইটা আমার শ্বশুরের কাছ থেকে সম্ভব হলো। তো আমার মনে আরো ফুর্তি জাগলো যে যাই হোক এতদিনে আমি সন্তানের মা হতে পারলাম, আমার একটা মনে আনন্দ ছিল। তারপরে আমার স্বামী হঠাৎ করে বলতেছে যে কি ব্যাপার, তোমার শরীরটা খারাপ নাকি? তো আসলেও আমি সংসারের কাজ ভালোভাবে করতে পারতাম না, আমার শরীর কেমন দুর্বল লাগতো, আমি খাইতে পারতাম না। তো আমার মানে শ্বশুর তো জানতোই এটা, ও দেখতো আর দেখে মুসকে মুসকে হাসতো, কিন্তু হাসির ভিতরে যে অন্য কিছু লুকিয়েছিল সেটা আমি কখনো বুঝতে পারিনি। অন্য কিছু বলতে যে একদিন ওনার ছেলেকে দেখে বলতেছে আচ্ছা তুই নাকি বউরে সুখ দিতে পারিস না। আমার স্বামী তো শুনে মাথা গরম হয়ে গেছে যে এটা তুমি এসব জানো কিভাবে? তো আমার শ্বশুরও বললো না এমনিতেই দেখি তো বউ মন মরার মতো হয়ে থাকে, এখন তো দেখি কিছুদিন ধরে হাসি খুশি, তুই কি সেটা খেয়াল করিস? তো ছেলে বললো আমি খেয়াল করবো কিভাবে, আমি তো বাসায় থাকি না, আমি তো কাজে ব্যস্ত থাকি। তো আসলেও কথার ভিতরে কি জানি রহস্য একটা খুঁজে পাই। ছেলে কথা বলে কাজে চলে গেল। চলে যাওয়ার পরে তো একদিন আমার শ্বশুর আবার কি করলো, আমি ঘরে শুয়ে আছি, রাত প্রায় 12:30 বাজে। ওই সময়ে যে আমার ঘরে দরজায় টুকা দিতেছে, টুকা দিলে আমি দরজাটা খুলে দিলাম। খোলার পরে আমার শ্বশুর আমার রুমে ঢুকলো। তো দরজাটা আবার ভিতর থেকে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা দুজনে ভালো এনজয় করলাম, মেলামেশা করলাম, মানে যেভাবে করা উচিত তো যেভাবে করার দরকার সেভাবেই করলাম। মনে করেন আমি শুয়ে আছি কারাওয়ে থেকে কিছু স্টাইলে, পরে আবার এক ঠ্যাং কাঁধে উঠাই দিছি, পরে আবার উপর হয়ে করলাম। তো আসলে ভালোই লাগে, খারাপ না। তো ওরকম করার পরে যখন কাজটা শেষ হয়ে গেল, এ পর্যায়ে দরজা খুলে
যখন আমার শ্বশুর বের হতে থাকলো, এই মুহূর্তেই আমার স্বামী আসে। আর কি বলবো, আসমান আর জমিন এক হয়ে গেল। যে আসলে আমি কিভাবে কি বলবো, এগুলো কিভাবে সমাধান করব, আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছিল না।